আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো পুকুরের চারপাশে কিভাবে কলা গাছ লাগাবেন, তো কলা গাছের বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো এই যে এগুলা হচ্ছে সব ধানের জমি। তো আমাদের এই জমিটা ধানের জমি ছিল, এরকমই ছিল। তো আমরা কি করছি, এই জমিটা থেকে কিছু মাটি বিক্রি করে পালাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে নেচা জমি, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটু উঁচা জমি। তো এই জমিটা থেকে মাটি বিক্রি করার উদ্দেশ্য হলো, তো আমরা বর্ষাকালে কিন্তু এটাতে মাছ চাষ করি, আর শীতকালীন এক ফসল আমরা ধান করি। তো এই আটটা কিন্তু আমরা খালি পালায় রাখি নাই। তো এই আটে কিন্তু কলা গাছ লাগাইছি। এই যে দেখেন, এটা চারপাশে কিন্তু কলা গাছ আছে, এবং কি আমি ফাঁকে ফাঁকে কিছু নারিকেল গাছ রোপণ করছি। তো নারিকেল গাছ হচ্ছে আপনার লাইফ টাইম, আর কলা গাছ হচ্ছে মানে এক সিজন, মানে কলা দিবে আবার নতুন করে এগুলারে পুরা, এগুলার যে চারা থাকে এই চারাগুলা সাইজ করতে হয়, তারপরে গোড়াতে সার দিতে হয়, তারপরে অনেক কাজ থাকে কলা গাছের। যেমন কিছুদিন পর পর আবার এই কলা গাছে নতুন নতুন এই ফুল উঠে, এগুলা মানে ছাঁটাই করে রাখতে হয়, নাইলে কলা গাছ কিন্তু মুড়া নষ্ট হয়ে যায়, অনেক ফুল ছাড়ে। তো গাছ, এই যে দেখেন আমি এখানেও নারকেল গাছ লাগাইছি। আমি নারকেল গাছ লাগাইছি এই 4 ওয়াটে লাগাইছি, 12 হাতার মাথা একটা একটা করে। তো নারকেল গাছ হলে যেমন লাইফ টাইম, একবার বড় হলে আর বছরে একবার সার দিলে সারে নারকেল ডাব। যেহেতু বাংলাদেশে এখন ডাবের অনেক চাহিদা, একটা ডাব গাছের থেকে পাইলা নেয় 60 টাকা করে আমাদের এইদিকে। তো আমি এই আটগুলার চারপাশে কিন্তু কলা গাছ লাগাইছি। কলা গাছ, কলা গাছও কিন্তু অনেক ইনকাম আছে, কলা গাছ প্রচুর ইনকাম কলা গাছে। তো আমি কিন্তু এই চারপাশের আট থেকে অলরেডি প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ টাকার মতো এই কলা বিক্রি আসে। তো এগুলা হচ্ছে সব কাঁচা কলা। তো আমি এই যে দেখেন, এগুলার গোড়াতে কিন্তু আমি জমির থেকে, এই যে এখান থেকে প্রথমে দিছি গোড়াতে সার, সার দেওয়ানোর পরে আবার এই যে মাটি দিছি, সারের উপরে মাটি দিছি, মাটি দেওয়ার পরে আবার এই যে এগুলা জঙ্গল, এই জঙ্গল দিয়ে আবার ঘোড়া দিয়ে রাখছি। উদ্দেশ্য হলো এগুলা দিয়ে ঘোড়া দিয়ে রাখার উদ্দেশ্য হলো, যেহেতু মাটিটা ঠান্ডা থাকে, এবং কি বৃষ্টি যখন অঘোর বৃষ্টি হবে তখন কিন্তু এই জঙ্গলের উপরে পানিটা পড়ে আবার আস্তে নিচে পড়ে যাইব, মাটি বেশি নিচে নামবে না, এই জন্যই জঙ্গলটা দিছি। আর এই জঙ্গলগুলা পচনের পরে হবে কি, কম্পোস্ট সার তৈরি হবে এখানেই আবার। তো তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার কলা গাছের গ্রোথ জাস্ট একবার দেখেন। তো এখানে কিন্তু কলা গাছগুলা কিন্তু অনেক জঙ্গল হয়ে আছিল কলা গাছের পাশে। এই যে আমি এগুলা সব কিন্তু এইভাবেই পরিষ্কার করতেছি, অলরেডি আমি কাজ করতেছি এখানে। এই যে দেখেন কোদাল। তো আর আজকে কিন্তু অনেক গরম, এই জন্য একটু রেস্ট করতে গেছিলাম বাড়িতে, এখন আবার আসছি। তো আমি কিন্তু এই যে এখানে কাজ করতেছি, এই যে এই কাঁচিটা দিয়ে আর কি এখানে এগুলা অল্প অল্প করে এগুলা সব নিরাইতেছি। তো
তো এই যে এটা দিয়ে নিড়ানোর পরে আবার আমি এখানে কি করব, গোড়াতে সার দিব। সার দেওয়ার পরে এই যে নিচে যে জমিটা, এই জমিনের থেকে আবার আমি মাটি তুললা আর কি এগুলা সারগুলা ঢাইকা দিব। তো সার দিয়ে ঢাকার পরে এই যে ঘাস এগুলো আবার মাটির উপর দিয়ে দিন। তো মাটিগুলা ঠান্ডা থাকবে এবং কি বৃষ্টির পানিতে আমার মাটিগুলার নিচে নামবে না। এই যে দেখেন এখানে এখনো পরিষ্কার করি নাই, এখানে জাস্ট একবার অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে। তো যেই কোনো জিনিস কিন্তু পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে কিন্তু হয় না। জাস্ট এই যে দেখেন আমি কিন্তু এখানে পরিশ্রম, যে দেখেন আমি এখানে এতটুকু পর্যন্ত করছি। তো এখন সার দেওয়ার পরে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু আমার গাছের এইগুলার কালার কিন্তু জাস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই সার দেওয়ার পরে কিন্তু বৃষ্টির পানিটা পাইলেই গাছ হয়ে যাবে অন্যরকম। আর এই যে আমি এই যে নারকেল গাছ লাগাইছি, এই যে প্রত্যেকটা 12 হাতের মাথায় মাথায় একটা একটা করে লাগাইছি। আর এই যে এইদিকে কিন্তু এখনো পরিষ্কার করি নাই। তো আর এই যে এটা হচ্ছে এই পুকুরে মানে এটা খোলা রাখছি আর কি, এই যে এটা আর কি ড্রেন, এখান দিয়ে পানি ঢুকবে এটাতে। তার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বিল, এই যে অনেক বড় একটা বিল। তো এই বৃষ্টি যখন হয়, বৃষ্টি হলে এই বিলে কিন্তু অনেক পানি হয়, এক মাথার উপরে পানি হয়। তো ওইদিকে খাল আছে, নদী আছে সামনে। তো নদীর থেকে যখন মাছ উঠে, খাল বিল থেকে বর্ষাকালে মাছ উঠলে আমি কিন্তু এটা খোলা রাখি আজকে 2 বছর। তা আমি দেখছি যে খোলা রাখলে লাভ। খোলা রাখলে হয় কি, বাইরের থেকে বিভিন্ন ধরনের মাছ এটার ভিতরে আয়া ঢুকলে আমি যখন 1 বছরে সিজনে 2 বার ইসি এগুলা হিসার পরে কিন্তু অনেক মাছ পাওয়া যায় বিনা চালানে, প্রায় 20-30 হাজার 50 হাজার টাকারও মাছ পাওয়া যায়। তো এই জন্য আমি মাছ পালাই নাই। আর এই যে আমি এই সারগুলা দিচ্ছি কলা গাছে, এখানে হচ্ছে লাল সার, কালো সার এবং কি সাদা সার, এগুলো সব মিশ্রণ করে আমি গাছের গোড়ায় দিতে আছি। তো আমি এটাতে কিন্তু মাছের চাষ করছি 2-3 বার। মাছ কিন্তু অতি দ্রুত বড় হয়ে যায়, কিন্তু মাছে চাষ করলে হয় কি বন্যার টাইমে একটা রিস্ক থাকে। তো আমি দেখছি যে রিস্ক নিয়ে কোনো লাভ নাই। তো এইভাবে খালি পালাই রাখলে ভালো, বাইরের থেকে বিনা চালানে অনেক মাছ ঢুকে, এটাই ভালো আলহামদুলিল্লাহ। আর দেখেন গাইস এখানে আমার এই যে আটটা আছে, এই আটের কি অবস্থা, এগুলো হচ্ছে চন ঘাস। তো এই যে এই অবস্থা হয়েছে চন ঘাস উইঠা। তো এগুলো আমার অনেক পরিশ্রম করতে হবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর আমি ওই যে এইদিকে পরিষ্কার করছি, আমি এটা চারপাশেই কলা গাছ লাগাইছি। তো পরিষ্কার করার পরে তো এখন দিব গোড়াতে আর কি সার। তো সার দেওয়ার পরে আবার নিচে থেকে কিছু মাটি তুলব। মাটি তোলার পরে এই যে দেখতেছেন গোড়াতে যে শিকড়গুলো দেখা যাচ্ছে, তো আমি এই গোড়ার চারপাশে সার দিব। চারপাশে সার দেওয়ার পর আমি কলা গাছের এই শিকড়গুলা সুন্দর করে ঘোরা দিয়ে দিব, যাতে করে সার বৃষ্টির পানিতে চলে না যায় এই জন্য। তো আজকে কিন্তু সারা দিন অসংখ্য গরম, তীব্র গরমের মাঝে
এই যে দেখেন হঠাৎ করে তুফান চলে আসছে, তো আলহামদুলিল্লাহ মনে হয় বৃষ্টি হবে। এই যে দেখেন হঠাৎ করে তুফান চলে আসছে। এখন বিকাল 5টা বাজে। সারাদিন তীব্র গরমের ভিতরে এখন আমি কাজ শেষ দিছি, এখনো মাত্র পরিষ্কার করছি, সাত দেই নাই। তো সাত দিলে ভালো হইতো আর কি বৃষ্টি হলে। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো খুব শান্তি লাগছে, ঠান্ডা বাতাস, গ্রামের ওয়েদার। চতুর্দিকে কিন্তু আম পড়তাছে তুফানে।